সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে, আর এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সুপ্রিম কোর্টের। আমি সলিলদার কাছে আসবো। সলিলদার, নিয়োগ দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, সিবিআই ইডিকেও তো ভর্ৎসনা করছেন মাননীয় বিচারপতিরা বারবার বিভিন্ন প্রসঙ্গে, এবং কিছুদিন আগেই সিবিআইয়ের মন্তব্য এসএসসি দুর্নীতি যদি নদী হয় তাহলে প্রাথমিক দুর্নীতি হলো মহাসাগর। সেই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে মাথা অবধি পৌঁছতে পারবে তো সিবিআই ইডি? দেখো, আমি তোমার একটা কথা বলছি, আজকের যে অর্ডারটা তার আমি একটু বলার আগে অর্থের অহংকার এবং প্রাচুর্য, সবচাইতে বড় কথা হচ্ছে ঔদ্ধত্য। যেটা বিশ্বনাথবাবু বললেন যে দুটো জিনিস আবেদন, দুটো গোপালকৃষ্ণ নায়ার আজকে সুপ্রিম কোর্টে মাননীয় সঞ্জীব খান্নার কোর্টে বলেছেন যে যে অভিষেক ব্যানার্জির যে মানহানি হচ্ছে তার কারণ হচ্ছে যে এক মহিলা বিচারপতি ক্যালকাটা হাইকোর্টে তিনি যে সমস্ত পর্যবেক্ষণ করছেন তাতে তার মানহানি হচ্ছে। এক, দু নম্বর হচ্ছে যেটা কি ঔদ্ধত্য, চিন্তা করে দেখো, মানে এই আবেদনটা হচ্ছে মেইনলি কিন্তু এমবার্গো, ইট এ ভ্যালিয়েন্ট অ্যাটেম্পট অন ফর এমবার্গো অন মিডিয়া, নিউজ মিডিয়া, সব রকম মিডিয়ার উপর, যে এই ব্যাপার নিয়ে কোনো রিপোর্টিং চলবে না। তার ফলে মানহানি, যদি তার যদি এতই ভালো, উনি বলেছেন 10 পয়সার দুর্নীতি যদি হয়ে থাকে উনি ফাঁসির মঞ্চে গলা দেবেন বলেছিলেন, তো সবাই জানে, প্রত্যেকে জানে। তাহলে এই যে একটার পর একটা বারবার উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন সমস্ত ব্যাপারে। প্রথমে দেখো, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার বাড়িতে মানে কুকথা লিখে যে পোস্টার বিলি করেছে, এক মিনিট আমি বলতে দাও মৃত্যুঞ্জয়। 2 নম্বর হচ্ছে অভিষেক গাঙ্গুলি ওপেন মিডিয়াতে যা তা কথা বলছে, জয় সেনগুপ্ত তার নামে যাতে, এখন অমৃতা সিনহা, কাউকে কিছু বলা চলবে না, কাউকে কিছু, মানে এটা তো অপ্রতিরোধ। এবং আমার ঔদ্ধত্য যদি হয়ে থাকে ক্ষমা করুক, এখন কিন্তু দিস ইজ হাই টাইম দ্যাট সার্টেন কন্টেম্পট প্রসিডিং নেওয়া উচিত। একটা এক্সেম্পলারি অ্যাকশন যদি একজন দুজনের বিরুদ্ধে না নেওয়া যায়, তাহলে কিন্তু এরপরে কিন্তু সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্নার বিরুদ্ধে এবং প্রধান বিচারপতি এটা কিন্তু আমি আরেকটা বলছি, দেখুন বিশ্বনাথবাবু, সলিলবাবু যেটা বলছে যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, আমার পরিষ্কার কথা হলো যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একটা গৌরী লঙ্কেশের ঘটনা ঘটে না, এবং মানে সরকারের বিরুদ্ধে খবর করার জন্য মধ্যপ্রদেশের মতো সামান্য নির্বাচনকে কেন্দ্র করে তোমরাই বারবার বলো তৃণমূলের কতজন কর্মী মারা গেছে। প্লিজ প্লিজ, তারা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, প্লিজ। মৃত্যুঞ্জয়, বিশ্বনাথদা এবং সলিলদা যে প্রশ্নটা তুলছেন যে মিডিয়াতে যদি খবর সম্প্রচার হয় সেই সম্প্রচারে নিষেধাজ্ঞা আনার জন্য সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? মানে খবর সম্প্রচার হলে সমস্যা কোথায়? সুপ্রিম কোর্টের এরকম রায় আছে, আপনি দেখবেন যে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে এরকম মিডিয়া ট্রায়াল হবে না। মিডিয়া ট্রায়াল নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। তুমি অভিযোগ করো, সেই অভিযোগ দেখো, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মিডিয়া যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, মিডিয়া কি বানিয়ে বলেন কি? মিডিয়ার আদালতে যেভাবে প্রসিডিং হয় সেই প্রসিডিংটা মানুষের সামনে তুলে ধরে, এবং সেইটা মানে মিডিয়াকে কণ্ঠরোধ করার জন্য যে উদ্যোগ, আমার মনে হয় যে এটা গণতন্ত্রের বিপরীতে কাজ করা। আজকে পশ্চিমবাংলায় একের পর এক মানে সাংবাদিকদেরকে কিভাবে মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবাংলায় তাহলে সমালোচনা
সমর্থন করছো কেন? এটা সপক্ষে কথা বলছো কেন? শোনা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে বিজেপি চুপ করে দেখা আচ্ছা, আমি এখন বলি দেখো শেষ করে বলছেন, শোনা যাচ্ছে। বলছি যে এই পশ্চিমবাংলায় আমরা গর্বিত হতে পারতাম যদি দেখতাম কোন সাংবাদিকের বিরুদ্ধে একটার পর একটা মামলা না চলতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তত পক্ষে 100 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। আমি বলছি পশ্চিমবাংলায় একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে রেখেছে। একজনের পর একজনের এডিটরকে পুলিশ থানায় ডেকে জেরা করা, একের পর এক পোর্টাল গুলোকে তাদেরকে 6 মাস 4 মাস 3 মাস করে জেলে পাঠানো। পশ্চিমবাংলায় অত্যাচার কোন সাংবাদিকের উপরে হয়েছে? শুধুমাত্র সুপ্রিম কোর্টের বলার পরে আজকে ডেকে পাঠানো হয়েছে। তাহলে কি হয়েছে? কেউ যদি দোষ করে তাকে ডাকতে পারে না? আমাদের আইন অনুযায়ী গণতন্ত্র সাংবাদিকতা নিয়ে কথা বলে এই যে এখন আমাদের বিরুদ্ধে বলছে এই যে সোনা হচ্ছে মধ্যপ্রদেশ বাংলা কোনো অর্থে পিছিয়ে নেই। দুর্নীতি, হিংসা বারবার প্রশ্ন হচ্ছে, বারবার আঙুল হচ্ছে বাংলার দিকে। ফিরদৌস প্লিজ। আচ্ছা, আমি প্রথমেই বলি দেখুন, বলার নেই তাই বলা হয়, বলার নেই। আচ্ছা, আমি প্রথমেই বলি দেখুন, এই আমাদের যে কোর্ট কনসেপ্ট না, সেটা বলার নেই, ওপেন কোর্ট কনসেপ্ট। সেই জন্য দেখবেন এখন বর্তমানে এই যে আদালতের প্রসিডিংস গুলো ইউটিউব স্ট্রিমিং হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ জুডিশিয়ারিতে ট্রান্সপারেন্সি আনার জন্য। এবার অনেকে যারা ধরেন এই অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তারা এখন ভয় পেয়ে যাচ্ছে যে তার কারণ তাদের অপকর্মগুলো লোকজন তো এখন ইউটিউবে দেখতে পাবে। ফলে তারা কি করছে, যাতে ওই ইউটিউব স্ট্রিমিং বন্ধ হয়, যাতে বিচারপতি কিছু না বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার রাখবো আপনাদের সামনে। আমাকে ফিজিক্যালি অ্যাপিয়ার করার জন্য সামান দেওয়া হয়েছিল অ্যালং উইথ সার্টেন সেট অফ ডকুমেন্ট। আমি চাইলে ডিভিশন বেঞ্চের অর্ডারের মতো তার সাথে কমপ্লাই করে আমি লিখে পাঠিয়ে দিতে পারতাম যে আপনারা নথি দেখে তারপর প্রয়োজন হলে আগে তলব করুন। বাট আমি বারবার বলেছি যে আমাকে যখনই ডাকবে আমার লোকানোর কিছু নেই। আমি আগেও এসছি, এমনকি আমি দিল্লিতেও গেছি, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে কলকাতায় ট্রান্সফার করেছে। তারপর দিল্লি থেকে যখন ইডির তদন্তকারী অফিসাররা কলকাতায় এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে, আমি এসছি, উপস্থিত হয়েছি। আগামী দিনেও যদি চাই উপস্থিত হব। আমি চাইলে আজকে আমার আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ যারা রয়েছে, আমার লিগ্যাল টিমের যারা রয়েছে, তারা আমাকে বলেছিল আজকে অ্যাপিয়ার না হওয়ার কারণে, তারা বলেছিল যে নথি খালি পাঠিয়ে দিতে এবং আমি যাতে সশরীরে উপস্থিত না হই। কিন্তু আমি বিশ্বাস করি আমার লুকানোর কিছু নেই। আমাকে যখন যা জিজ্ঞেস করেছে আমি উত্তর দিয়েছি এবং আমি এটাও বলেছি যে দরকার হলে আমার স্টেটমেন্ট আমি কি বলেছি কি না বলেছি সেটা কোর্টে তারা জমা দিতে পারে। সুতরাং আজকেও আমি তাই বলে এসেছি। তারা মনে করেছে এই 5,000, 5,500, 6,000 পাতার নথি দেখতে তাদের সময় লাগবে। তারা এই নথি দেখে যদি আবার মনে করে যে আমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, ডাকবে, আমি আসবো। এই নথি যখন জমা দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন যে বিপুল নথি প্রসঙ্গে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, এই কারণেই তো বারবার তৃণমূল বলে যে রাজনৈতিক প্রতিহিংসা, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করছে। আপনারা কেন বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজে বলছেন যে সমস্ত রকমের নথি সবটা তিনি ক্লিয়ার করে এসছেন, সবটা তিনি দিয়ে এসছেন, সেই কারণেই 9 তারিখের বক্তব্য আমরা শোনালাম, কিচ্ছু লুকানোর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেই বললেন। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বললেন আমার কোনো আপত্তি নেই, আমার কোনো যখন বলবে তখন ডাকবো, আবার পরে বলে বাপের জমিদারি নাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার না, তিনি কিন্তু হাজিরা দিয়েছেন নবজোয়ার যাত্রার মাঝখানে গিয়েও ডাকে সাড়া দিয়েছে। দিতে হবে, 4 বার ডাকলে একবার না গেলে তাদের বড় বড় বাতেলাগুলো আর কখন দেবে? সববারই ডেকেছে, দিতে হবে না, সববার যাই। নবজোয়ারের সময় ডেকেছে, বাঁকুড়া থেকে চলে এসেছে। আমি যেটা বলি সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠকে আগের দিন ডেকেছে। এখানে রাজনৈতিক প্রতিহিংসা কোথায় দেখলেন? তাকে যে ডকুমেন্ট দিতে বলেছে উনি বলছেন দিয়েছি, কি দিয়েছেন? কাগজের ভেতরে 5,000 পাতা। আপনার যদি সম্পত্তি
সম্পত্তি কিছুই না থাকে তাহলে একটা পাতাতেই হয়ে যাবে। ৫,০০০ পাতায় উনি সম্পত্তির কি হিসেব দিয়েছেন এটা জেনে জমা দিয়েছেন, আপনি না জেনে যদি চলে আসেন বলছি দেখুন আমি সেটাই বলছি না ভাই, যে জমা দিয়েছেন খোলা হোক, খোলা হলে দেখবো এতে রাজনৈতিক প্রতিহিংসা কি আছে, রাজনৈতিক প্রতিহিংসা আরে ধুপগুড়ি দিয়ে জেলার পরে ডাকবেন নবজোয়ার যাচ্ছে ভাইবে ডাকবেন ইন্ডিয়ার বৈঠকে ডাকবেন এটা কিন্তু কোন যাবে অজিত পাওয়ারকে চাকরি মিটিং বলছিলেন দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড় তখন গোটা দেশ তোলপাড় হচ্ছে সংসদে হামলার ঘটনায় এবং সেই সংসদে তাণ্ডবের ঘটনায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। মাস্টারমাইন্ড ললিত ঝা ইতিমধ্যেই আপনারা জানেন বেঙ্গল কানেকশন বারবার সামনে এসেছে। ললিত ঝার 2টো আস্তানার খোঁজ পাওয়া গেছে এই বাংলায়। সংসদে তাণ্ডবে ধৃত মাস্টারমাইন্ড ললিত ঝাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে পরিকল্পনা মাফিক রে কি করে সংসদে তাণ্ডব চালায় ললিত ঝা। প্রমাণ লোপাটে পুড়িয়ে ফেলা হয় মোবাইল। ধৃত মাস্টারমাইন্ড ললিত ঝাকে জেরায় পুলিশের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য। কয়েক মাস আগে থেকেই সংসদে তাণ্ডবের প্রস্তুতি চলছিল। আমি সজলদার কাছে আসবো। সজলদা, এখানেই তো প্রশ্ন, বিরোধীরা তো এখানেই প্রশ্ন তুলছেন যে সংসদকে নিরাপত্তা দিতে পারছেন না, সেইখানে দাঁড়িয়ে ইন্টেলিজেন্স পুরোপুরি ফেলিও কয়েক মাস আগে থেকে সংসদে তাণ্ডবের প্রস্তুতি চলছিল, যেটা এখন জানা যাচ্ছে সেটা আগে পাওয়া যেত না, তাহলে তো এই হামলা এই তাণ্ডবের ঘটনা আটকানো সম্ভব হতো। প্রথম কথা বলি, ইন্টেলিজেন্সের ব্যর্থতা আছে, সকলেই মানুষ, হ্যাঁ এগুলো জানতে হবে, ইন্টেলিজেন্সের ব্যর্থতা আছে, এই ব্যর্থতার দায়কে অস্বীকার করার মতন কোনো জায়গা নেই। কিন্তু দাঁড়ান না, আমি বলতে দিন, আমি তো স্বীকার করছি ব্যর্থতা, তাহলে আপনার কোন কথায় ব্যথা হচ্ছে? আমি তো স্বীকার করছি ব্যর্থতা আছে, কিন্তু আপনাকে এবারে এই ব্যর্থতাটা এরকম হামলা তাণ্ডবের ঘটনা ঘটলো সেইখানে ব্যথাটা হচ্ছে। বলতে দিন, এই তাণ্ডব প্রমাণ করে দিচ্ছে যে এদের পেছনে কারা কারা। এই যদি তাণ্ডবটা আগে আটকে যেত তাহলে এটা আপনারা নিরাপত্তা দিতে পারলেন না, নিরাপত্তার জন্য নজরদারিতে 301 জন নিরাপত্তা ছিল, সেখানে 176 নিরাপত্তা দেয়া গেল না সংসদে, নিরাপত্তার একেবারে বেআব্রু হয়ে গেল, যেটা বারবার তৃণমূল অভিযোগ করছে যে 301 জন যেখানে নিরাপত্তা নজরদারিতে থাকার কথা সেখানে মাত্র 176 জন সেদিন ছিল নিরাপত্তা রক্ষী। এইখানেই আর সেখানে আপনারা অভিযোগ করছেন, মানে বিজেপি অভিযোগ করছে যে বিরোধীরা রাজনীতি করছে। আমি একটা কথা বলি, দেখুন সংসদ ভবনে যে ঘটনা ঘটেছে, যেখানে থাকছে কারা, সাংসদরা, যে দেশের আইন প্রণয়ন যারা করেন, সেই সময় পশ্চিমবঙ্গের বিধানসভাতে এই যে চেঁচালে হবে তখন তুমি তৃণমূল কংগ্রেসটা করতে থামো, এবার তখন আমি বলছি যে লোকসভাতে এই যে ঘটনা ঘটেছে, তাহলে এখন লোকসভা আমি সবাইকে থামালাম এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রয়াত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল দুপুর 1:45 রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 7 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। প্রয়াত গায়ক উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষালের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোপী গায়েন, বাঘা বাইন সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন তিনি। তপন সিনহা, সাগিনা মাহাতো ছবির সঙ্গীত পরিচালক ছিলেন অনুপ ঘোষাল। 2011 বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়া তৃণমূল বিধায়কও হয়েছিলেন অনুপ ঘোষাল। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 7 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। দুপুর 1:45 রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনুপ ঘোষাল। সংসদে তাণ্ডব কাণ্ড, বেআব্রু নিরাপত্তা। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, বারবার প্রশ্ন উঠছে তো এই নিরাপত্তা নিয়ে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে তাণ্ডব চললো, অন্যতম অভিযুক্ত ললিত ঝাকে পুলিশ গ্রেপ্তার করলো না, নিজে সারেন্ডার করলো না। দেখো, মানে প্রথম কথা হচ্ছে যে ব্রিচ অফ সিকিউরিটি হায়েস্ট লেভেলে ব্রিচ অফ সিকিউরিটি হচ্ছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো মানে হায়ার সেকশন অফ ল অফ দি কান্ট্রি ইউএপিএতে কেসও হয়েছে। এবার কেসের ইনভেস্টিগেশন 7 দিন পিসি পেয়েছে।
7 দিন এখন কি করতে হবে, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করতে হবে, ওদের অ্যাসোসিয়েশনটা দেখতে হবে, পাস্ট কন্ডাক্টগুলো দেখতে হবে, এবং মানে ললিত ঝাড় মেন্টারটাকে সেটা জানতে হবে, এবং সবচেয়ে বড় কথা না তার আগে তো দেয়ার ইজ সিরিয়াস ল্যাপস, তো বারবার হয়েছে, বারবার আমি একটু বলি না না মিডিয়াতে তোমরা বারবার দেখিয়েছো, ওটা যে ল্যাপস হয়েছে, সিকিউরিটি ব্রিচ হয়েছে, ওটা ডেরিলিকশন অফ ডিউটি হয়েছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়েছে, সাসপেন্ড হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু না কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশন যখন তুঙ্গে তরজা, এই নিয়ে অবশ্যই আলোচনা চলতে থাকবে, কারণ বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি, অপসারণের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। অবশ্যই এই নিয়ে আমাদের আলোচনা চলবে, কিন্তু এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, খবরের স্বাদ পাচ্ছে, চোখ রাখুন এবিপি।